দীপাঞ্জন। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং দীপাঞ্জন। দীপাঞ্জনের বাড়ি কোথায়? স্যার আমার বাড়ি কলেজ স্ট্রিট, কলকাতা। কলেজ স্ট্রিট, কলকাতা। আচ্ছা, কলেজ স্ট্রিট মানে কলেজ স্ট্রিট জায়গাটার নাম কোথা থেকে এসেছে? কলেজ স্ট্রিট হলো কেন? স্যার বিকজ এখানে ক্যালকাটা ইউনিভার্সিটি এবং হিন্দু কলেজ, যেটা বর্তমানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, এখানে হয়েছিল। তো এক সময় এখানে অনেকগুলো কলেজ, এখনো ইনফ্যাক্ট অনেকগুলো কলেজ রয়েছে, যার ফলে এই জায়গাটার নাম কলেজ স্ট্রিট হয়েছে। আচ্ছা, কলেজ স্ট্রিট। তোমার হবি কি তাহলে বই পড়া? মানে বই পড়া, তোমার তো এত বইয়ের মাঝখানে বাড়ি। না স্যার, আমার হবি হলো লং ড্রাইভে যাওয়া এবং ইন্ডিয়ান অটোমোবাইল সংক্রান্ত আপডেট ফলো করে। আর তাছাড়াও আমার আরেকটা হবি হলো আমি এয়ার ক্র্যাশ ইনভেস্টিগেশন ডকুমেন্টারিজ দেখা পছন্দ করি। তোমার লং ড্রাইভে যাওয়া, অটোমোবাইল ইন্ডাস্ট্রির খোঁজ খবর নেওয়া এবং এয়ার ক্র্যাশের মানে খোঁজ খবর নেওয়া পছন্দ করো, তাই তো? ডকুমেন্টারিজ দেখা পছন্দ করি। আচ্ছা, ইদানিংকালে এয়ার ক্র্যাশের সংখ্যাটা একটু বেড়ে গেছে কেন? স্যার অ্যাকচুয়ালি আমাদের এয়ার ট্রাফিক অনেক বেড়ে গেছে, অনেক অনেক হিউজ রেটে এয়ার ট্রাফিক ইনক্রিজ করেছে, যার ফলে আমাদের মানে এভিয়েশনে অনেক সময় অনেক অ্যাকচুয়ালি ট্রাফিক বাড়লে যেটা হয় যে একটু কখনো ল্যাপস হয়ে গেল, যার ফলে ক্র্যাশ হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে। শুধু কি তাই? এবং তাছাড়া স্যার, যেহেতু ইন্ডাস্ট্রিটা ধীরে ধীরে আরো ম্যাচিওর করছে, তো নাম্বার অফ এজিং এয়ারক্রাফটস অনেক বেশি হচ্ছে কম্পারেটিভলি আগের তুলনায়, সেই কারণেও আরেকটা চান্স হচ্ছে। আচ্ছা আচ্ছা, কোনো মানে মানে পুরো অ্যালাইভ বলে একটা সিনেমা দেখেছো? এটা এয়ার ক্র্যাশ জানো এটা? না স্যার, আমি এটা দেখিনি। তোমার অটোমোবাইল ইন্ডাস্ট্রি সংক্রান্ত পড়াশোনা কিভাবে করো তুমি? কোথা থেকে করো? স্যার মেইনলি ইউটিউবে ভেরিয়াস ভিডিওস দেখে। আচ্ছা, তোমার এবং অনেক অটোমোবাইল ব্লগস আছে যেগুলো, সেগুলোকে ফলো করি। আচ্ছা, এরকম একটা ব্লগ বলো তো। যেমন কার এন্ড বাইক, তারপর মোটর অকটেন। আচ্ছা, এই যে মানে ফুয়েল, অটোমোবাইলের সঙ্গে তো ফুয়েল প্রাইসিংটা মানে ফুয়েলটা খুব সম্পর্কিত, তাই তো? সারা ওয়ার্ল্ড জুড়েই যখন এই ফুয়েলের তোমার একটা প্রাইস কমছে, ভারতবর্ষে আমরা দেখছি যে ফুয়েল প্রাইসটা বেড়েই চলেছে। কেন এই যে বৈপরীত্যটা সারা পৃথিবীর সঙ্গে, এটা কেন হচ্ছে? বিকজ আমাদের দেশে মেইনলি অটোমোবাইল ফিউয়েল, যেটা মানে ডিজেল বা পেট্রোল, যেগুলোতে একটা হিউজ পার্সেন্টেজ হলো ভ্যাট, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট লাগায়, এবং তার সঙ্গে এক্সাইজ ডিউটিও আছে, যার ফলে মানে প্রোডাকশন। ভ্যাট? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, বলো। ভ্যাট লাগায়, যার ফলে প্রাইসটা অনেক বেড়ে যায়। আচ্ছা, এর ফলে তার মানে ওয়ার্ল্ড ইকোনমিতে যেটা আমরা বলি যে মানে ফুয়েল প্রাইস শুড বি ডিটারমিনড বাই দ্য অয়েল মার্কেট, ওয়ার্ল্ড মার্কেট, তাহলে সেটা ফুয়েলের ক্ষেত্রে কাজ করছে না এই কথাটা? স্যার কিছুটা করছে, যেহেতু কমলে কিছুটা কমছে, কিন্তু যখন বাড়ছে তখন মানে কমলে যতটা কমা উচিত অতটা আমরা এফেক্ট পাচ্ছি না, রিডাকশন এফেক্টটা কম পাচ্ছি, কিন্তু ইনক্রিমেন্টাল এফেক্টটা আমরা মানে অলমোস্ট পেয়ে যাচ্ছি পুরোটাই। মানে সারা বিশ্বে যখন ব্যারেল প্রতি একদম লোয়েস্ট রেটটা ছিল, তখন আমরা একটা হাইয়েস্ট স্পাইক আমাদের ক্ষেত্রে দেখেছি এই বৈপরীত্যটা, এবং যেটা হয়নি কখনো যে আমাদের ডিজেলের দাম পেট্রোলের দামের চেয়ে মাঝখানে একবার বেশি হয়েছিল। এটা কেন হয়েছিল? ডিজেল তো সবসময় কম থাকে, একটা সময় ছিল ডিজেলের দাম পেট্রোলের অর্ধেক ছিল, এখন হুট করে কেন বেড়ে গেল? এই যে তুমি যে কথাটা বলছো, তাহলে ডিজেলটা হুট করে কেন এত বাড়লো?
বিকজ দুটোর প্রোডাকশন কস্ট অলমোস্ট সেম, যদিও ডিজেলটা একটু 1 টাকা 1.5 টাকা মতন ফরাক থাকে। যার ফলে কি হয় যে যখন ভ্যাট লাগানো হয়, ভ্যাটের পার্সেন্টেজটা ডিজেল যেহেতু কমার্শিয়াল ইউজ হয়, ওটা ইকোনমিতে বেশি এফেক্ট করে যদি ওটার দাম বেড়ে যায়। তো গভর্নমেন্ট ওটাতে কম ভ্যাট লাগায় কম্পেয়ার টু পেট্রোল, যেটা মেনলি পার্সোনাল ভেহিকেলে ইউজ হয়। কিন্তু এখন কোভিড টাইমে যেহেতু গভর্নমেন্টের ইনকাম কমে গেছিল, স্পেশালি দিল্লিতে যেটা হয়েছিল, যে দিল্লি গভর্নমেন্ট দুটোর ভ্যাট পার্সেন্টেজ ইকুয়াল করে দিয়েছিল, যার ফলে যে সামান্য কস্টটা বেশি থাকে ডিজেলে, সেটার ফলে ডিজেলের দামটা কিছুটা হলেও পেট্রোলের থেকে বেড়ে গেছিল। তারপরে যদিও তারা সেটাকে রিডিউস করে দেয় এবং এখন বর্তমানে আবার ডিজেল কম হয়ে গেছে দাম। আমরা তো জিএসটির কথাটা জানি, তাহলে ভ্যাটটা তো আমরা যতটা জানি যে ভ্যাটটা অ্যাবলিশড হয়ে যাওয়ার কথা, তাহলে ভ্যাটের প্রসঙ্গ কি করে আসছে? স্যার, দুটো আইটেম ব্যাটের আওতা থেকে বাইরে রাখা হয়েছিল, একটা হলো পেট্রোলিয়াম প্রোডাক্ট আর একটা হলো অ্যালকোহল, যে দুটোতে এখনো ভ্যাট লাগানো হয়, যার ফলে এখনো ওটাতে ভ্যাট চলছে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, জিএসটি, তুমি তো ব্যাংকে কাজ করেছো তাই তো? ব্যাংকিং সেক্টরে কাজ করেছো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ব্যাংকিং সেক্টরে আমরা কিছুদিন আগে একটা ব্যাংকের একটা বড় ডিজাস্টার দেখলাম আর কি, ভারতবর্ষে। কি ব্যাংক ছিল গো? আমরা পিএমসি ব্যাংকের ক্রাইসিস দেখলাম, পাঞ্জাব এন্ড মহারাষ্ট্র কোঅপারেটিভ ব্যাংক, এবং ইয়েস ব্যাংকও ক্রাইসিস দেখলাম। এই দুটো বড় মেনলি ক্রাইসিস আমরা ইদানিং কালে দেখতে পেরেছি। ইয়েস ব্যাংকের ক্রাইসিসটা কেন এসছে? ইয়েস ব্যাংক বেসিক্যালি যাদেরকে লোন দিয়েছিল তাদের থেকে রিকভারি করতে সেই মতো পারেনি যে অনুযায়ী রিকভারি হওয়া উচিত ছিল, যার ফলে ওদের ডিপোজিটারদের দেওয়ার জন্য টাকা শর্টফল হয়ে যাচ্ছিল। তুমি আইসিআইসিআই ব্যাংকে কাজ করছো তাই তো? না স্যার, আমি এলাহাবাদ ব্যাংক, বর্তমানে এলাহাবাদ যেটা ব্যাংক। মার্জার হওয়ার পরে ইন্ডিয়ান ব্যাংক হয়ে গেছে। ইন্ডিয়ান ব্যাংকে কাজ করছো। তুমি কি পজিশনে কাজ করছো? হ্যাঁ তুমি কি স্যার, পজিশন? আমি অফিসার হিসেবে কাজ করছি, স্কেল 1, জুনিয়র স্কেল ওয়ান। ম্যানেজমেন্ট গ্রেড, স্কেল 1। স্কেল ওয়ানে এত ফেসিলিটিস পাও, বেতনটাও এতটা বেশি, সেখান থেকে পিএসসি মিসলেনিয়াস, ডাইভার্সনটা কেন? যে এর তোমার যে মূলত দুটো ড্রিম, কারণ তোমার আছে। যে হবি আর কি, যে এই যে লং ড্রাইভে যাওয়া, লং ড্রাইভে যাওয়ার কথাটা তো তুমি এই ব্যাংকে থেকেই তোমার বিলাসিতাটা করতে পারছো আর কি, কারণ ব্যাংকের থেকে তোমাকে ফুয়েল দিচ্ছে একটা মান্থলি অ্যালাউন্স। এবার সেখান থেকে সব তো তোমার হবি তো বন্ধ হয়ে যাবে যখন তুমি মিসলেনিয়াস যদি পাও, তাহলে কেন আসতে যাচ্ছ? স্যার, আপনার কথাটা একদমই ঠিক, যদিও ব্যাংক যে ফিউয়েলটা দেয় আমাদের মূলত কাজেরতেই সেটা খরচা হয়ে যায়। হবিটা আমি পুরো সম্পূর্ণ আলাদা রাখা পছন্দ করি, এবং যেটা আমার পার্সোনাল একদম ব্যক্তিগত মত, হয়তো আমি এটা ভুলও হতে পারি, যে আমার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যেহেতু এটা প্রপার গভর্নমেন্ট সেক্টর, আমার অলওয়েজ এটা মনে হয়েছে যে গভর্নমেন্ট সেক্টরের জব ইজ মোর সিকিউর দেন পাবলিক সেক্টর আন্ডারটেকিং, স্পেশালি ব্যাংকিং সেক্টর। এটা আমার পার্সোনাল মত। আর দ্বিতীয় যেটা আমি রিয়েলাইজ করেছি, যেহেতু আমি 3 বছর গুজরাটে সার্ভ করেছি, তো আমি ব্যাংকিং সেক্টরে কখনো পুরোপুরি ভাবে অলওয়েজ নিজের স্টেটকে সার্ভ করতে পারছি না, কিছুটা টাইম আমাকে বাইরে থাকতেই হচ্ছে। হয়তো সেটা প্রমোশন নিলে আরো বেশি সময় হতে পারে, যার ফলে আমি দেখেছি যে একমাত্র স্টেট গভর্নমেন্টই আমি যেটা পারবো, যে আমার নিজের স্টেটকে আমি ফিরিয়ে দিতে পারবো, যে আমার 24 বছর আমাকে যা দিয়েছে আমার স্টেট, সেটা আমি কিছুটা হলে ফেরত দিতে পারবো। এবং তৃতীয় পয়েন্ট যেটা স্যার আমার মনে হয়েছে, যদিও আমি পাবলিক সেক্টর আন্ডার থেকে কাজ করছি, আমরা কিছুটা হলেও আমরা সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সোশ্যাল কজের জন্য কাজ করি, কিন্তু কোথাও না কোথাও ব্যাংকে কাজ করতে গিয়ে আমাদের একটা অর্গানাইজেশনের ফর প্রফিট মোটিভ থাকে, যে আমি আমার কাজ যেভাবে কোনোভাবে অর্গানাইজেশনকে যাতে প্রফিট দেওয়া হয়, সেই প্রফিট ওরিয়েন্টেড কাজ আমাদের কিছুটা হলো, সেটা আমাদেরকে মোটিভ থাকে। কিন্তু সেখানে আমি যদি গভর্নমেন্ট সেক্টরে কাজ করি, আমাদের প্রাইম মোটিভ হবে টু সার্ভ দ্য পিপল। টু সার্ভ দ্য পিপল। আচ্ছা, এবার তুমি তোমার প্রেফারেন্সে প্রথমে রয়েছে কারেকশনাল সার্ভিস তাই তো? কারেকশনাল হোম। হুম। হ্যাঁ স্যার। এবার ঝা চকচকে ব্যাংকের এসি রুম, সেখানে অফিসারের পে স্কেল, সেখান থেকে গিয়ে একটা পুরনো ইয়ে জেল, সব কয়েদিরা, কেমন লাগবে এই চেঞ্জটা তোমার?
স্যার আমি মানে অলওয়েজ আমার একটা ইচ্ছে ছিল ইউনিফর্ম সার্ভিসের জন্য। তো কারেকশনাল সার্ভিস এই ইউনিফর্ম সার্ভিসটা দেয়, এবং দ্বিতীয় যদিও কিছুটা হলেও আমাকে প্রথম দিকে অ্যাডজাস্ট করতে হবে জেলের এনভায়রনমেন্ট বা কিছু, বাট একটা জেলারের কাজ অনেক অনেক ভাবে ভ্যারাইটি অফ স্কোপ থাকে যেখানে কাজ করার। শুধুমাত্র যে একটা কয়েদিরা যে এক ধরনের আমাদের আমাদের মধ্যে থেকেই একজন কেউ, হয়তো তারা ভুল করেছে, কিন্তু তাদেরকে ভুলটা শুধরানো, তাদের ভেতর থেকে তারা যাতে বোঝে যে আমি যেটা করেছি সেটা ভুল, সেটা তবে যদি তাদের যদি অনুশোচনা হয়, তাহলে সেই জিনিসটা তাদের ভেতরে আসলে তারা নিজেকে রিফর্ম করতে পারবে। যেটা মেনলি আমাদের যেটা জেল সার্ভিস থেকে কারেকশনাল সার্ভিস হলো, মেন ব্যাপার যেটা হলো যে কারেক্ট করা, তাকে তাদের ভুলটা বোঝানো, এবং তারা যাতে মূল স্রোতে ফিরে আসে। এবং এটা দেখাও গেছে যে অনেক অনেক জেলে থেকে অনেক সময় প্রিজনাররা উইথ টাইম তারা তাদের নিজেদের অনুশোচনা হয়েছে, এবং তাদের গুড কন্ডাক্টের জন্য তাদেরকে অনেক সময় তাদের সেন্টেন্সও কম করে দেওয়া হয়। তো এটা যদি তাদেরকে অনুশোচনাটা আসে, তারা যদি আরো ভালো করে ফিরে আসতে পারে, তাহলে ক্রাইম জিনিসটাই অনেকটা কমে আনানো যাবে। তুমি সোসাইটিকে রিফর্ম করতে চাও, তাই তো? স্যার সোসাইটি রিফর্ম তো অনেক বড় ব্যাপার হয়ে গেল, সেটা তো একটা আমার একার পক্ষে বা একটা ছোট ইয়ের পক্ষে খুবই একটা ম্যামথ টাস্ক। আমি আমার আওতার মধ্যে যেটুকু পারবো, যতটা সম্ভব হবে, আমার যদি জেল সার্ভিস হয় তাহলে আমাদের জেলে যে যারা থাকবে তাদেরকে কাউন্সেলিং প্রমোশন করা। পেয়ে কোথায় যাবে? প্রমোশন পেয়ে চিফ কন্ট্রোলার হব। আচ্ছা, চিফ কন্ট্রোলার হয়ে কোথায়? আর তারপর তারও যদি বেশি প্রমোশন হয় তাহলে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট হব কারেকশনাল হোম, সুপারিনটেন্ডেন্ট অফ ডিস্ট্রিক্ট। তুমি ডিজাস্টার ম্যানেজমেন্টটাকে দেখলাম 11 নম্বরে রেখেছো, তাই তো? হ্যাঁ। তার মানে পরিষ্কার কথা যেটা, সেটা হচ্ছে যে যেখানে মানে চ্যালেঞ্জেসটা বেশি, সেই চ্যালেঞ্জেসটা তুমি ফেস করতে পছন্দ করো না, তাই তো? কারণ ডিজাস্টার ম্যানেজমেন্ট অনেক বেশি চ্যালেঞ্জ। রাত বিরেতে ভূমিকম্প হলো, বন্যা হলো, ঝড় হলো, বিডিও, এসডিও, এডিএম, ডিএম, এনারা যখন রাত বিরেতে কাজ করবে, তুমি তখন ওই জেলের কয়েদিদের সঙ্গে মানে পুরো মানে নিশ্চিন্তে কাটাবে, এটাই তোমার চ্যালেঞ্জ, তাই তো? স্যার ডেফিনেটলি ডিজাস্টার ম্যানেজমেন্টে চ্যালেঞ্জ আছে, কিন্তু আমার স্যার মনে হয়েছে কারেকশনাল সার্ভিসেও অনেক রকমের চ্যালেঞ্জ আছে। যেমন সাপোজ কোনো জেলের মধ্যে হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে পড়লো রাত বিরেতে, কারো মেডিকেল এমার্জেন্সি হলো, কারোর মানে কেউ জেল ব্রেক করার চেষ্টা করলো রাত বিরেতে, বা কোনো ক্ল্যাশ হয়ে গেল, এগুলো সামলানো। বা রিসেন্টলি আমরা যেটা দমদম সেন্ট্রাল জেলে একটা অত বড় ইনসিডেন্ট দেখলাম, বা জলপাইগুড়ি সেন্ট্রাল জেলেও একটা ছোট ইনসিডেন্ট দেখলাম, এইসবগুলো আমার মনে হয়েছে যে এক ধরনের চ্যালেঞ্জ। আর যেহেতু আমার ইউনিফর্ম সার্ভিসের প্রতি টানটা ছিল, তো সেটা ভেবেছি যে আমার এই দিকেও অনেক রকমের চ্যালেঞ্জেস আছে, যেটা আমাদেরকে হয়তো খুব সীমিত ভাবে, ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য অত বড় এলাকা নয়, অত অত লোক বল নয়, সীমিত ভাবে, কিন্তু কিছু না হোক চ্যালেঞ্জেস তো আছে স্যার। আচ্ছা, ল এবং এটা জাস্টিস, যদিও আমার ব্যক্তিগত মত। ল এবং জাস্টিস এই দুটোকে একসঙ্গে সার্ভ করা সম্ভব? স্যার আমি একটু ভেবে নিয়ে বলতে পারি। ল এবং জাস্টিস এই দুটো কি প্রিভেইল করতে পারে একসঙ্গে? ল প্রিভেইল হলে জাস্টিসও প্রিভেইল করবে, জাস্টিস প্রিভেইল হলে ল প্রিভেইল করবে, এটা কি সম্ভব একসঙ্গে? স্যার হয়তো কিছু বিক্ষিপ্ত ঘটনায় হয়তো দুটো একসঙ্গে প্রিভেল না করতে পারে, কিন্তু ওভারঅল যদি দেখা যায় যে জাস্টিস তখনই চাওয়া হবে যখন সেটা লফুল হবে। যদি আনলফুল হয় তাহলে আনলফুল জাস্টিস বলে তো কিছু হয় না। আমি আনলফুল কিছু ডিমান্ড করছি উইচ মাইট বি জাস্টিস ফর মি, বাট দ্যাট ইজ নট লফুল ফর দ্য সোসাইটি। এনকাউন্টার হলো যে ক্ষেত্রে তো একটি ফ্যামিলির, আমরা কিছুদিন আগে একটি বহু চর্চিত ঘটনা দেখেছি হায়দ্রাবাদে, এবং সেক্ষেত্রে এনকাউন্টারের পরে তার ফ্যামিলি যখন তারা কথা বলছে আর কি, তখন বলছে যে ফাইনালি জাস্টিস হ্যাজ বিন সার্ভ টু আওয়ার ডটার, ওকে। কিন্তু ল তো পুরোপুরি ভেঙে গেল, তাহলে কোথায় ল? ওনারা বলছে যারা সবচেয়ে নিয়ারেস্ট পার্সন যারা, তাদের কাছে জাস্টিস মনে হয়েছে, কিন্তু ল তো ব্রেক হলো, তাহলে কিভাবে ল আর জাস্টিস একসঙ্গে থাকবে?
দুঃখিত স্যার, আমি ঠিক পুরো জিনিসটা অতটা ডিটেলে জানি না। অ্যাকচুয়ালি ওখানে কোর্টের কি ইনভলভমেন্ট আছে, কোর্ট এখন বা কি ইনভেস্টিগেশনের কি পর্যায়ে আছে, হয়তো মানে যারা জাস্টিস চেয়েছিল তারা হয়তো জাস্টিস পেয়েছে, কিন্তু ল এর রিগার্ডিং আমি ঠিক পুরোপুরি আপডেটেড নই। এই ব্যাপারে আমি একটু দুঃখিত যে কোর্টের কি পজিশন বা কি ইনভেস্টিগেশন কি পর্যায়ে, কেন কেন এনকাউন্টারটা হলো, ওরা কি পজিশনে এনকাউন্টার করতে বাধ্য হলো, সেটা ঠিক আমার একটু জানা নেই পুরো ব্যাপারটা। এই কারণে আমি ঠিক এই ব্যাপারটা কমেন্ট করতে শশাঙ্ক অক্ষম আছি রিডেম্পশন স্যার, দেখেছো? সরি স্যার। শশাঙ্ক রিডেম্পশন স্যার নামটা শুনেছি, পুরো মানে দেখা হয়নি। এসকেপ ফ্রম আমি আলকাট্রাজ, মানে কিছুটা স্টোরিটা জানি। এসকেপ ফ্রম আলকাট্রাজ। না স্যার, শশাঙ্ক রিডেম্পশন না ওকে, স্যার, না স্যার। তুমি জেলার হবে, জেল সম্পর্কিত বিখ্যাত সিনেমাগুলো কোনো নাম শোনোনি? জেলের কোনো মানে পৃথিবীর কোনো একটা বিখ্যাত কুখ্যাত বলবো এরকম জেলের নাম জানো? সরি স্যার, জানা নেই স্যার। জানো না? জানা নেই? স্যার সরি স্যার। জানা নেই এরকম ইউএস এর কোনো কুখ্যাত জেল যেটা খুব মাঝে মাঝেই নিউজ পেপারে নিউজে চর্চিত হয়? স্যার মায়ামি যে, মায়ামি? কি মায়ামি? Where is Miami? মায়ামিতে, মায়ামি ফ্লোরিডাতে স্যার। ফ্লোরিডাতে কি নাম? স্যার ঠিক এই মুহূর্তে খেয়াল করছে না, রিকলেক্ট করতে পারছি না। শুনেছিলাম, আমি একটা ডকুমেন্টারিও দেখেছিলাম, কিন্তু এই মুহূর্তে খেয়াল করতে পারছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে তোমার কোভিড, কোভিডটাকে কি আমি অর্থনীতির জন্য সম্পূর্ণভাবে ডিজাস্টার বলবো? মানে কোভিড এর ফলে অর্থনীতি কি পুরোপুরি ধ্বংস হয়ে গেল, নাকি কোভিড ইট গিভ সাম অপরচুনিটিজ অ্যাজ ওয়েল? কি মনে হয় তোমার? স্যার এই মুহূর্তে দেখতে গেলে অর্থনীতিতে ডেফিনেটলি কোভিড এর একটা খুব বড় নেগেটিভ এফেক্ট এসছে, কিন্তু যদি আমরা এটাকে লং টার্ম পার্সপেক্টিভে দেখি, ওই ইকোনমিতে আমরা নতুন ভাবে অনেক কিছু নতুন ভাবে ভাবতে শিখেছি, অনেক নতুন অপরচুনিটি হয়েছে এর ফলে। আমরা অনেক অনেক নতুন এভিনিউজ দেখা যাচ্ছে ধীরে ধীরে, যেটা আগে কোনোদিন ট্রাই করা হয়নি, সেগুলো ধীরে ধীরে খুলছে। এবং তার সব থেকে মূলত যে ফার্মাসিউটিক্যাল সেক্টর, যেটা আমাদের এতদিন মানে অতটা ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রি হিসেবে আমরা ভাবতো না, সেটা হঠাৎ করে আজকে পুরো ওয়ার্ল্ডের সামনে চলে এসছে অ্যাজ আ মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রি হিসেবে। তো যার ফলে আমরা ডেফিনেটলি এখন আমাদের এটা নেগেটিভ এফেক্ট আছে, বাট আমরা যখন নিউ নর্মাল থেকে বেরিয়ে আবার নতুন করে আমরা ওপেন আপ হবো, আমরা অনেক নতুন জিনিস শিখতে পারবো, নতুন জিনিস ইমপ্লিমেন্ট করতে পারবো বিজনেসে, যেটা আমাদের বিজনেস আরো বড় করে ভাবতে আমাদের হেল্প করবে। কোনো একটা সেক্টর, ফার্মাসিউটিক্যাল ছাড়া আর কোনো সেক্টর আছে যারা কোভিড এর ফলে তাদের গেইন হয়েছে? স্যার কোভিড এর ফলে গেইন হয়েছে স্যার, আমাদের অটোমোবাইল সেক্টর কিছুটা কোভিড এর ফলে এখন মানে বেরিয়ে আসছে ভালো, মানে বেরোচ্ছে যে তাদের কিছুটা হলেও লোকেরা এখন যারা আগে অটোমোবাইল প্রেফার করতো না, যেহেতু কোভিড এসছে, কোভিড এর জন্য তারা নতুন করে অটোমোবাইল কিনছে, যারা কখনো কোনো ভাবেনি। যেটা অটোমোবাইল সেক্টর এতদিন অনেক নেগেটিভ যাচ্ছিল, এখন ওপেনিং এর পরে দেখা যাচ্ছে তারা আবার বাউন্স ব্যাক করে গেছে। ওকে ওকে ওকে, ঠিক আছে। এবং আইটি সেক্টরও স্যার, আইটি সেক্টরও বাউন্স ব্যাক করেছে। ফাইন দীপাঞ্জন, তোমার ইন্টারভিউটা আমি এতটাই রাখছি, ইন্টারভিউটা আমি এখানে ফর্মালি শেষ করছি, ঠিক আছে? নাও ইউ ক্যান বি অ্যাবসলিউটলি ফ্রি। আর ফার্স্ট তোমার দেখো, তোমার আমার অ্যাসেসমেন্ট একদম, আমি তোমাকে ফার্স্ট থেকে স্টাডি করে যাচ্ছি। সো মাই অ্যাসেসমেন্ট, তুমি ব্যাংকে চাকরি করছো, এত ভালো পদে কাজ করছো, সেখান থেকে তোমার ওপিনিয়নটা মানে ইট শুড বি আ লার্নিং এক্সপিরিয়েন্স ফর মি অ্যাজ ওয়েল। আমি তোমাকে প্রশ্নগুলো করছিলাম নট যে আমি তোমার যে বেশি জানি এটা প্রমাণ করার জন্য, টু লার্ন সামথিং ফ্রম ইউ রাদার, ঠিক আছে? তোমাকে এই জিনিসটা ভাবতে লাগবে যে তুমি যখন ইন্টারভিউতে যাচ্ছ, ঠিক আছে, ইট শুড বি আ লার্নিং এক্সপিরিয়েন্স ফর দ্য ইন্টারভিউয়ার্স অ্যাজ ওয়েল। তারাও তোমার কিছু ফিডব্যাকটা নেবে। সুতরাং তুমি যদি কনফিডেন্সটা তোমার আমাকে পুরো সব জানতা লোকরা বসে আছে, ঠিক আছে, ফার্স্ট সাইকোলজি,
যে তুমি কিছুটা তোমার নলেজকে শেয়ার করতে যাচ্ছ, তোমার পয়েন্ট অফ ভিউজকে শেয়ার করতে যাচ্ছ, তাহলে তোমার মাথা থেকে হেডেকটা অনেকটা কমে যায়। ইউ হ্যাভ নাথিং টু লুজ, তুমি অলরেডি একটা ভালো জায়গাতে চাকরি করছো, তা সত্ত্বেও তুমি গভর্নমেন্ট সেক্টরে আসার চেষ্টা করছো, ঠিক আছে? সুতরাং মানে উই শুড ওয়েলকাম ইউ। এই জায়গাটা তোমার একটা কাটিং এজ অ্যাডভান্টেজ কিন্তু তোমার রয়েছে, কারণ অলরেডি ইউ আর ডুইং এ গুড জব, হাই পেইড জব তুমি অলরেডি করছো। তৃতীয়ত যেটা, যে তোমার অ্যাকসেপ্ট করার যে মানসিকতা, দ্যাট ইজ ভেরি গুড। তুমি যে জায়গাটাতে সরি বলছো, দেখোনি, গেস ওয়ার্কও খুব একটা বেশি করছো না, মায়ামিটা বলে ঠিক মতনই গেছো, কিন্তু আরো এই জায়গাটাতে আমি একটু এক্সপেক্ট করেছিলাম যে তুমি বেশি জানবে, ঠিক আছে, প্রেজেন্স সম্পর্কে বেশি জানবে, ঠিক আছে, এটা আমি মানে এক্সপেক্ট করেছিলাম। আবু ঘ্রাইবের কথাটা বলবে তুমি, এটা এক্সপেক্টেড ছিল। শশাঙ্ক রিডেমশন, এসকেপ ফ্রম আলকাট্রাজ, এগুলো সম্পর্কে জানাটা তোমার উচিত, ঠিক আছে? এবং তারপরে এই এই জায়গাগুলোতে অ্যান্ড ওভারঅল তোমার মুখে আমি কখনো মানে ইন্টারভিউটা থ্রু আউট দ্য ইন্টারভিউ কখনো হাসি দেখিনি। ইন্টারভিউটা শেষ করার পরে তোমার মুখে ফার্স্ট স্মাইলিং ফেস তোমাকে দেখলাম এই জায়গাটাতে, ঠিক আছে? তো মানে ওয়াই শুড ইট বি, মানে আমি তোমাকে বলছি তো, তোমার কাছ থেকে কথা বলে আমি মানে আই এম গেটিং সামথিং টু নো, তাহলে সেক্ষেত্রে তুমি অ্যাবসলিউটলি ফুল অফ কনফিডেন্স হও, একটু স্মাইলিং ফেসটাকে রাখো। এবং আমি তোমার মানে আই এম রিয়েলি ইমপ্রেসড, তোমার ওভারঅল যেটা আমার মনে হয়েছে ভেরি গুড, ভেরি, ঠিক আছে? তো কোনো কিছু আলাদা করে আমি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে ইচ্ছা করে ধরিনি, তোমার তোমার পুরো ইন্টারেস্ট বা তোমার জায়গাটার থেকে কারেন্ট অ্যাফেয়ার্স কে করছি, বাট তোমার কোয়েশ্চেনটা কিন্তু মিক্সড ব্যাগও হতে পারে। এর আগের ইন্টারভিউ দেখবে বা এর পরের ইন্টারভিউ যেগুলো ইউটিউবে পাবে তুমি, এক একজনকে আমি এক একটা জায়গা থেকে ধরছি, তোমাকে আমি তোমার পুরো ইন্টারেস্টের জায়গা থেকেই ধরেছি, কারেন্ট অ্যাফেয়ার্সে যাইনি। বাট ইউ হ্যাভ টু বি রেডি অ্যাবাউট কারেন্ট অ্যাফেয়ার্স। আমি ধরে নিয়েছি যে তুমি অলরেডি আর ডুইং ইন আ মানে ইউ আর ডুইং আ গুড জব আর কি, একটা হাই পজিশনে হাই পেড জব জায়গায় কাজ করছো, ইউ আর সাপোজ টু নো অল দিস থিংস। তোমার ওপিনিয়নটা আমার বেশি নেওয়াটা আমার বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে, বাট ইউ শুড বি প্রিপেয়ার্ড উইথ ইউর কারেন্ট অ্যাফেয়ার্স এস ওয়েল, ঠিক আছে? আদারওয়াইজ ইটস আ ভেরি ভেরি গুড, বাট ইউ ক্যান স্টিল ইমপ্রুভ। আমি আমার পার্সোনাল অ্যাসেসমেন্ট ইজ ভেরি গুড, হ্যাঁ, কিপ ইট আপ, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। ওকে দীপাঞ্জন, খালি ওই স্মাইলিং ফেস এন্ড একটু একটু কনফিডেন্সের অভাব তোমার লাগছে, ঠিক আছে? তুমি যেটা বলছো কনভিকশনের একটা অভাব লাগছে, ফলে ফোর্সড আসছে, একটু ন্যাচারাল মতন করো। আমি তোমার সঙ্গে এখন কথা বলছি, ঠিক আছে, বিকজ মানে আমি আমার জানি যে আমি কি বলছি, আমি কনফিডেন্ট। এবার তুমি জানো তোমার কাছে মেটেরিয়ালসটা আছে, কিন্তু সেটাকে তুমি যখন থ্রো করছো মনে হচ্ছে না যে তোমার কনফিডেন্সটা আছে, সেটা তুমি ঠিক বলবে। সুতরাং দ্যাট কনফিডেন্স শুড বি রিফ্লেক্টেড অন ইউর ফেস, অন ইউর বডি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এটা হচ্ছে মাই অনলি সাজেশন, আদারওয়াইজ ইউ আর অ্যাবসলিউটলি ফাইন। ঠিক আছে, আমি শেষ করছি তাহলে, থ্যাংক ইউ সো মাচ শেষ করছি দীপাঞ্জন, থ্যাংক ইউ।